ভিতরে চললাম তখন আবার এদিকে আবার সামনে গিয়ে করে রামপুরা ব্রিজে গিয়ে করে গেছিলাম কোনো ভাব নেই ভাই আরে একটু দূর থেকে নিতে দাও শুধু কাছে আমরা 40 জন মারা গেছে অর্থাৎ 40-45 জন মারা যাওয়ার পরে এক কোঅপারেশন করা যাইতো না আগে করতে পারতো এখন এই যে 40টা জীবন যারো না কারণ এগুলো তো কেউ বলে না আপনি বলেন ভাই ভালো ইয়ে আসে এই চাচার একটা ইন্টারভিউ নেবো হ্যাঁ तो भय कैमरा याद देंगे हाथ देने कैमरा दे গেছিলাম তো ওখানকার ভিডিও দেন ভাই আপনাদের পায়ে ধরি ঠিক আছে এখানে যা হইতাছে সে তো এটা তোমার কোনো ওয়ে নাই যে সাধারণ মানুষকে এইভাবে গুলি করব ঘুম থেকে উঠা বাসা থেকে বের হইছি রাস্তায় আসছি আইসা দেখি যে মনে করেন যে কি রাস্তাতে গন্ডগোল যা গন্ডগোল পুলিশ রামপুরা ব্রিজের উপর অবস্থান করতেছে সাধারণ জনতা কি তারা রাস্তাতে অবস্থান করতেছে আমি এদিক থেকে ঘুরে হাতিঝিল দিয়ে ঘুরে ওদিক থেকে আসছি আমার সামনে দুইজন মানুষ মনে করেন যে কি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে তাদেরকে আমি গাড়ি রিস্কাতে উঠে দিয়েছি এটা কি স্বাধীন দেশ এখানে কোনো ঝামেলা হয় নাই আন্দোলনকারীরা তাদের মতো তারা দাঁড়ায় আছে চিল্লাইতেছে আন্দোলন তো গতকালকে থেকেই খুব এরকম ভাবে চলতে আছে ঠিক আছে তো এটা মনে করেন যে কি যারা এখানে ছিল তারা এখানে দাঁড়ায় আছে তারা ইটাও মারে না তাদের মতো তারা কি চিল্লাইতেছে কোনো করে নাই ঠিক আছে পুলিশ রামপুরা ব্রিজের উপর থেকে এখানে গুলি করছে হাতিঝিলের মুখে কোনো টিয়ার গ্যাস না ডাইরেক্ট কি গুলির শেলও পাওয়া গেছে আপনার যদি আমার কাছে থাকতো আপনাদেরকে আমি দেখাইতে পারতাম পুরো ব্রিজের উপরে ভাই এই যে এখানে কতজন হতাহত হয়েছে আর এই মিডিয়া কি পুলিশের লোক সংঘর্ষটা কিভাবে মিডিয়া পুলিশের লোক সংঘর্ষ কিভাবে বাঁধলো এটা জানি না কিন্তু ওইখানে যারা এদিক দিয়ে হেঁটে আসতেছে তারা বলছে যে 4 জন মারা গেছে রামপুরা ব্রিজের এই জায়গায় তারপর আমরা এখানে বসে থাকা অবস্থায় 2 জন গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসছে রিক্সায় করে ওদেরকে নিয়ে গেছে হাসপাতালে এখন কাল রাতের থেকেই শুনলাম রামপুরা এলাকায় নাকি গোলাগুলি হচ্ছে হ্যাঁ কাল রাতের থেকে তো গোলাগুলি শব্দ হচ্ছে সারাদিন এরকম চলছে রাতেও সারাদিন হ্যাঁ সারা রাত কি এরকম কোনো শব্দ পেয়েছেন সারা রাতে তো আসলে যখন ঘুমার পর আর কিছু বলতে হয় না কিন্তু ঘুমার আগ পর্যন্ত এখানে গোলাগুলির শব্দ হয়েছিল
কি হয়েছে সেটা বলো। এখানে পুলিশ বসা ছিল সেতু ভবনের সামনে, তিনটা নিরীহ লোক পথযাত্রী অপোজিট দায়িত্ব ছিল, তাদের ওইখান থেকে দৌড়ে নিয়ে আইসা সেতু ভবনের সামনে এই দুটা পোলার ইচ্ছা মতন পিটাইছে। আপনারা নিজেরা দেখছেন। পেটানোর পরে এই যে উস্কানিটা দেয়, ছাত্ররা যখন আইসা মারপিট করে, কেন করে? পুলিশের উপরে আক্রমণ কেন করে? তার পুলিশের নিজেরা ইচ্ছাকৃতভাবে আক্রমণ করে, একজন মানুষের উপর ক্ষোভ সৃষ্টি করে দিতেছে। সেই জন্য আজকে এই বাংলাদেশের পরিস্থিতিটা এই পুলিশের কারণে, এবং 85% লোক পুলিশ করে ধিক্কার জানায়। এখানে পুরাইলো কি জন্য? পোড়াইলো কি জন্য? এখানে পোড়ানো তো এইভাবে হয়, পোড়াইছে কিসের জন্য এটা তো আপনারাই জানেন। কোটা আন্দোলনের জন্য, কোটার জন্য কি 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 গাড়ি মেরে ফেলেছিল ওপেন, আপনারা পুলিশে ওপেন মারছে, তাহলে জিনিসটা আপনি বোঝেন না করছে কেন? কি কি পুড়ি আছে এটা তো আমরা জানি না কি কি পড়ছে, এটা তো পড়েছে কবে, ওটা তো আমরা দেখিনি। ওটা তো আমরা ভিতরে যাই দেখি না, পুলিশ ছিল সকালবেলা দেখলাম। আর নীরব পোলারা যাইতেছে আমাদের দিকে, সে পোলা নিয়ে মারতেছে। তাইলে মানে জিনিসটা তৈরি হচ্ছে, আমি নিজে দেখতেছি সে পোলারা মারতেছে, নীরব মানুষ। আমার উপর তো খুব আসতেছে, পুলিশের উপরে আসতেছে না। তাহলে এই মানুষ কেন মানে এই অবস্থা পরিস্থিতির শিকার হইতেছে? পুলিশের কারণে হচ্ছে। হাঁটতে হাঁটতে যাচ্ছে এই কারণেই, কারণ গাড়ি ঘোড়া বন্ধ, কোনো বাস টাস চলতেছে না। আমি নীলক্ষেতে গেছিলাম আমার ছেলের কলেজের বই কেনার জন্য, সেখান থেকে অনেক কষ্ট করে আসতেছি। আর এই বর্তমানে যে আন্দোলনটা চলতেছে, কোটা আন্দোলনের জন্য যে পরিস্থিতিটা, এখানে গতকালকেও আমি উত্তর এলাকাতেই থাকি, এখানে 20 জনের উপরে কিন্তু স্টুডেন্ট মারা গেছে, সব কোমলমতি শিশুরা। যে কারণে এই ঘটনাগুলা ঘটতেছে, সরকার যদি এটাকে উইথড্র করে নেয় তাহলে তার কোনো কিছুর প্রয়োজন হয় না, তাহলে এমনিতেই এটা সমস্যার সমাধান হয়। তাহলে এটা সরকার এটা কেন করতেছে না? যদি আমি আমার মতো করে বলি, এটা সরকার একটু সহনশীল হয়ে, যেহেতু সবগুলা তো আমাদের দেশেরই সন্তান, যে বাহিনীগুলা দিয়ে লোকজনগুলাকে মারতেছে, তাদেরও তো ভাই বোন আছে, ছেলে মেয়ে আছে, তাদেরও তো লোকজন আছে, চাকরি বাকরির দরকার আছে। শুধু মুক্তিযোদ্ধাদের সন্তান কেন? আমরা চাই এটার একটা সুষ্ঠু সমাধান আসুক। আপনারা এটা জনসাধারণের কাছে তুলে ধরেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা আসলে কি চান? এই যে আন্দোলন চলছে, আন্দোলনটা কিভাবে সমাধান চান? আচ্ছা, সহজ কথা হলো 2018 সালের যে আপনার যৌক্তিক দাবিটা কোটা সংস্কারের, এই দাবিটা কিন্তু আজকে নতুন না। 2018 সাল থেকে আজকে 2024, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন যে কোনো কারণেই হোক, উনি রাগের মাথায় হোক অথবা এটা বাতিল করে দিয়েছেন। তো মুক্তিযোদ্ধারা এটা হাইকোর্টে রিট করে আবার এটা রিটার্ন করে আনছেন। এখন পর্যন্ত যে নেগোসিয়েশনের ব্যাপার, মূলত আপনার কোটা কি 56% থাকবে, নাকি 15% থাকবে, নাকি 5% থাকবে, এটা সম্পূর্ণ হলো আপনার নেগোসিয়েশনের ব্যাপার। এই নেগোসিয়েশনটা স্টুডেন্টদের সাথে করতে তো কোনো আপত্তি নাই। স্টুডেন্টরা তো চায় নাই কারো গায়ে হাত তুলতে, স্টুডেন্টরা শাহবাগে আন্দোলন করছিল। কিন্তু আমাদের বর্তমান যে আওয়ামী লীগ সরকারের সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী, উনি কি বলেছে এটা সবাই জানে। ওনার কারণে, ওনার কথায় পরিচিত হয়ে যদি স্টুডেন্টরা কোনো কিছু করে, তাহলে এটার জন্য তো উনিও দায়ভার বহন করতে হবে। তো সরকার চাইলে তো ওনাদের সাথে নেগোসিয়েশন করতে পারে,
প্রাইম মিনিস্টার চীন সফর করে শেষ করে আসছেন, উনি ছাত্রদের সাথে কথা বলতো, কথা বলার পরে যদি যৌক্তিক মনে হইতো তাহলে ছাত্রদেরকে বলতো, যদি অযৌক্তিক মনে হইতো তাহলে ওদেরকে নিষেধ করে যেত। কিন্তু এই যে 40-50টা প্রাণ যে চলে গেল, এখন প্রাইম মিনিস্টার এতদিন মানে নাই, এখন মানছে কেন? যদি আগে মানতো কি অপরাধ হইতো? বলছে যে কথা বলবো, মেনে নিছে, এটাও বলে নাই যে সরকার ওনাদের সাথে সাক্ষাৎকার করবে। তো আমার ভাই আগে মানলে কি সমস্যা হইতো, এখন কেন মানলেন? এই 40-50টা যে লোক মারা গেল, ওনাদের ফ্যামিলিগুলো দেখবে কে? ওনারা তো সাধারণ স্টুডেন্ট, ওনাদের উপর ডিপেন্ড করে ওনাদের ফ্যামিলি। আপনি সাইদের কথা ভাবেন, সাইদ কি করছে? সাইদ এভাবে হাত উঁচু করে ধরছে, আপনি সাইদের বুকে গুলি করে দিবেন? এই গুলি করার কারণে ওর ফ্যামিলি পুরাটা কি রাস্তায় বসে যায় নাই? আজকে হয়তো মানুষ পাশে দাঁড়াবে, কিন্তু কতদিন? এই সাইদের যে শূন্যতা, এটা কি জীবনে পূরণ হবে? কেউ পূরণ করতে পারবে? আপনারা সরকার মহল যদি এটা না দেখেন, এটা হলো রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্রে কত পার্সেন্ট কোটা রাখবে কি রাখবে না, এটা সম্পূর্ণ রাষ্ট্রের ব্যাপার। হাইকোর্টে এটার ব্যাপার রিট এবং রায় জারি হয়ে গেছে অলরেডি। তো আপনি যদি ওনাদের সাথে কথা বলতেন, ছাত্রদের সাথে এভাবেও তো কথা বলা যেত যে আগামী 7 তারিখ পর্যন্ত তোমরা স্টপ থাকো, তোমরা চুপ থাকো, অথবা ওনাদেরকে গণভবনে ডেকে আপনি কথা বলতে পারতেন। যদি এরপরও না হতো তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে ফ্রেশ থাকতেন। এখন অ্যাজ এ রাষ্ট্রপ্রধান হিসেবে আপনার উপর তো সব দায় বর্তাচ্ছে। তো আমরা চাই এটা যৌক্তিক সমাধান। সাধারণ মানুষ অনেক ভোগান্তি হচ্ছে, স্টুডেন্টদের পড়াশোনা নষ্ট হচ্ছে, তো এটা চাই আমরা অতি সত্ত্বর এটা দ্রুত সমাধান। জি, ধন্যবাদ। আসলে বিষয়টা আমি সকাল থেকে ছিলাম না, আমি ছিলাম প্রায় 1:30 থেকে এই পর্যন্ত আমি ছিলাম। তো 10 থেকে 15 মিনিট সময় কোনো হাঙ্গামা কিছু হয় নাই, যেমন 45 মিনিট পর্যন্ত কিছু হয় না। আমি যে হাঁটাছিরা দেখতেছি, পুলিশের জায়গায় বসা, পাবলিকের জায়গায় বসা। 1:50 যখন হলো তখনই দেখলাম কিছু পোলাপাইন, আসলে যে পোলাপাইনটি দেখতেছি এখানে একটা পোলাপাইন স্টুডেন্ট বলতে কিছু নাই, প্রত্যেকটা পোলাপাইনতে হবে বস্তির কোনো পোলাপাইন। ওগুলা মানে একটা অ্যাম্বুলেন্স যদি যাইতেছে, সেই অ্যাম্বুলেন্সটাকে আটক করতেছে, আটক করে মানে কি দমদাম বাইরে নিয়ে শুরু করতেছে, অ্যাম্বুলেন্স ভাঙতেছে, বিল্ডিং মার্কেটে সিসি ক্যামেরা ভাঙতেছে, তারপর একটা সিএনজি ভাঙলো। কিন্তু আসল কথা বলতে কি এখানে আমি দেখলাম না যে একটা অ্যাম্বুলেন্স যে তো বলতে একটা মানে কি জরুরি বিষয় নিয়ে এরা রোগী নিয়ে যাতায়াত করে, একটা অ্যাম্বুলেন্সকে কেন অ্যাটাক করবে? যদি অ্যাটাক করতে হয় হয়তো এমন ধরনের কোনো পার্সোনালি গাড়ি যদি কোনো সাহেব বা হয়তো এমন ধরনের কোনো ম্যাজিস্ট্রেট যায়, তাদেরকে তুমি করো। একটা অ্যাম্বুলেন্স কেন তো করে, এটা কোনো করার যুক্তি আসে না। তারপর একটা সিএনজি উনি এই যে 4 নম্বর 5 নম্বর রোড থেকে বাইরে যাচ্ছে, বাইরে এনে রাস্তার মাথা উড়ার আগেই উনি বাইরে শুরু করলো। তারপরে এই যে আমার ডান পাশে যে বড় মার্কেটটা, ওই মার্কেটের সিসি ক্যামেরাগুলো ভাঙতেছে। এখানে কিন্তু আসলে কোনো লোক নাই, মার্কেটেও কোনো লোক নাই, এমনকি মার্কেটে কোনো সিকিউরিটি নাই, শুধু ফুকার্স খালি মার্কেট। সিসি ক্যামেরা ভাঙলো। তারপরে যে পুলিশ রবি টাওয়ারের সামনে যে গোলচক করে বসা, তারা ওইখান থেকে দেখতেছে যে অ্যাম্বুলেন্স বাইরে আছে। হ্যাঁ, এগুলো ভাঙচুর মতে বিশেষভাবে যখন অ্যাম্বুলেন্সটাকে বাইরে শুরু করছে, তখনই ওরা পুলিশ দাঁড়ানো বসা ছিল। তখন অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে ওরা কিন্তু দাঁড়ায় তারপরে ওরা আস্তে আস্তে আগানোর চেষ্টা করছে। ওরা আগানোর চেষ্টার ভিতরে আরও একটা সিএনজি, এমনকি যে মার্কেটের সিসি ক্যামেরা ভাঙা হলো। তো এটা কেমন? এটা কি আন্দোলন? এটা কিসের আন্দোলন আমি বুঝলাম না। এখন তো স্টুডেন্ট বলতে স্টুডেন্ট নিয়ে যত ঝামেলা, স্টুডেন্ট তো এখন দেখলাম না, একটা স্টুডেন্ট বলতে দেখলাম না। এখন যা আছে সব দেখলাম আমি এখানে সাধারণ পোলাপাই। মনে করেন বিল্ডিংও দাঁড়াতেছে, তা আমার করলে যে আপনারা বেরো যান, হ্যাঁ, তা আমরা বেরো আলাম, তা আমার আবার 2-3 জন করলে যে আপনারা বেরো যান। তো এই মুহূর্তে আমরা বেরো আসলাম। আগুন তাঁবুতে, এটা আলাদা তাঁবুতে আগুন ধরাইছে। দ্বিতীয়বার আমার বিল্ডিংয়ে যখন ধরাইছে তখন কথা আপনার বেরো যান, আমরা আগুন ধরা দেবো। অলরেডি ধরা হতেছে। ওখানে আমার ডিউটি বর্তমানে রেস্টে ছিলাম, যারাই রেস্টে ছিলাম আমরা ট্রাফিকের লোক। তারপরে এই যে মনে করেন এখন আমাকে সবাই, হ্যাঁ, পুরা আনসার ক্যাম্পে আগুন ধরাতেছে। আমরা 300 লোক ছিলাম, 300 লোকেই এখন সব বিরোধ চলে আসতেছে, যেভাবে পারে সেভাবে। হ্যাঁ, হামলা 2-1 করতেছে হামলা। এরা না শিক্ষার্থী আমি একজনও পাইলাম না,
শিক্ষার্থী তাহলে আইডি কার্ড থাকতে একটা মুভমেন্ট দেখলে বোঝা যায় যে শিক্ষার্থী, ঠিক আছে, স্টুডেন্ট ডেইলি বোঝা যায়। আমরা তো মানুষ চড়াই খাচ্ছি এতদিন ধরে, কীভাবে স্টুডেন্ট অবশ্যই নাই এর ভিতরে, ঠিক আছে। হঠাৎই অতিরিক্তভাবে আমাদের ক্যাম্পে আগুন লেগে দিছে। হ্যাঁ, আমাদের আনসার ক্যাম্পে পুরো তাবু পুড়ে গেছে, ওখানে একটা মাইক্রো ছিল, মাইক্রোতেও আগুন লাগিয়ে দিছে এবং ওরাও আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে 5 মিনিটের মধ্যে সবাই বাইর হন, আমরা আগুন লেগে দিব। যে যার অবস্থানে আমরা যার যতটুকু পারছি নিয়ে যে এই পজিশনে আসছি ভাই, কিছু করার নাই। এটা বলতে পারবো না, এলাকাবাসী হতে পারে, শিক্ষার্থী হতে পারে, সব মিলেই আর কি। কে কাকে এখন এইভাবে চিনে বলেন, আমরা কি কাউকে চিনি? ভাই আমি গুলশান থেকে মিরপুর 1 নম্বরে যাব, এই ওইখান থেকে 1 ঘন্টা আগে হাঁটা ধরেছি, এই পর্যন্ত খাইছি, এখনো গাড়ি ঘোনা পাই নেই। মাঝে একটা মসজিদ পাইছি, নামাজ পড়ি, আবার হাঁটা ধরেছি। প্রচণ্ড ভোগান্তিতে আছি আজ কয়দিন। এখন তাড়াতাড়ি ছাত্র এবং প্রাইম মিনিস্টার এরা তাড়াতাড়ি সমাধান করার দরকার। আমাদের মতো সাধারণ মানুষের খুবই কষ্ট হচ্ছে, এটা আমি চাই তাড়াতাড়ি এটা একটা সলভ দরকার, রাস্তাঘাটে স্বাভাবিক দরকার, এই আর কি। এই প্রতিদিন মারামারি হচ্ছে, সংঘর্ষ হচ্ছে ছাত্রদের সাথে, পুলিশের সাথে, ছাত্রলীগের সাথে। আমাদের খুব যাতায়াতে কষ্ট দিচ্ছে। শাহবাগ থেকে সাইকেল চালাই এখন তেজগাঁও যাব, অনেক কষ্ট, ক্লান্তি লাগতেছে। আমরা খুবই আতঙ্কিত, কারণ আমাদেরকে ভয় লাগে কোন সময় আমাদের উপরে আক্রমণ হতে পারে। যেভাবে লাঠি ছোড়া নিয়ে ছাত্ররা এবং কি ছাত্রলীগেরা, পুলিশের গুলি, খুব ভয় লাগতেছে। রাস্তায় হাঁটতে অনেক কষ্ট, আতঙ্কিত সব সময়।